প্রিয় লিসেনার্স, ধরুন আধা রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন মেঠো পথ দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন। তখন হঠাৎ করেই এক মুহূর্তের জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাচ্চারের পাশে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। ওই ছায়ামূর্তিটির অস্বাভাবিক উচ্চতা এবং আগুন ঝরা চোখ স্পষ্ট জানান দিচ্ছে যে সে আমাদের জগতের কেউ নয়। এমন সময় আপনি যতই সাহসী হন না কেন, ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হতে বাধ্য। প্রিয় লিসেনার্স, আমাদের দেশে সম্ভবত এমন একটু গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এমন ভয়ের বা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি। আমাদের লিসেনারদের কাছ থেকে পাওয়া প্রতিনিয়ত এমন অসংখ্য ঘটনার মধ্য থেকে সত্য এবং বাছাই করা ঘটনাগুলো নিয়েই আমাদের এপিসোডগুলো সাজানো হয়ে থাকে। তবে বাস্তবতার নিরিখে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম ব্যবহার করা হয়। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের আজকের এই এপিসোডটিও আপনাদের সত্য ভয়ের ঘটনা জানার তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করেছি তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে তার পারিবারিক একটি ডাক নাম রয়েছে, সেই নামটি শেয়ার করার অনুমতি আমি পেয়েছি। তার নাম হলো সাইফ খান। ওনার নিজের সাথেই এই ঘটনাটি ঘটে। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার দবদবিয়া ইউনিয়নের কোনো একটি গ্রামে। ওই গ্রামের নামটি সঙ্গত কারণে বলার অনুমতি পাইনি। ঘটনা শুরুর আগে একটি কথা জানিয়ে রাখি, সাইফ খানের সাথে আমার কিভাবে পরিচয় হয় বা কিভাবে ঘটনাটি সংগ্রহ করলাম, এই দুইটি প্রশ্নের উত্তর দেব ঘটনার শেষাংশে। চলুন ঘটনায় আসা যাক। সাইফ খান যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি শুরু হয় 2014 সালের ডিসেম্বর মাসে। তখন আমি একটি মাদ্রাসায় হেফজোখানায় লেখাপড়া করতাম। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি আমি গোপন রাখছি। তখন সেপারা শেষ করে আমপারা পড়ি। আমপারা হলো পবিত্র কোরআনের শুধুমাত্র 30 নম্বর পারা। তখন আমি অনেক ছোট ছিলাম, বয়স কম, ভালো মন্দ তেমন বুঝতাম না। বার্ষিক পরীক্ষায় ছুটি পেলাম অনেক দিন। আমরা 3 বন্ধু আগেই প্ল্যান করে রেখেছি পরীক্ষার ছুটিতে মিজানের বাড়িতে বেড়াতে যাব। মিজান হলো আমার খুব ভালো একজন বন্ধু। আমরা একসাথেই লেখাপড়া করতাম। ভোলা সদর থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মনপুরা দ্বীপ। এই দ্বীপের মধ্যে মনপুর উপজেলা। এই উপজেলায় মিজানের বাড়ি। আমরা যথারীতি 3 বন্ধু মিলে মিজানের বাড়িতে বেড়াতে যাই। প্রথম দিন আমরা 4 বন্ধু মিলে ঘুরতে বের হই। জ্যাকব টাওয়ার, চরফেশন, এমন কিছু কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখলাম। আমরা খুব আনন্দ করি। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠতে বেশ দেরি হয় আমাদের। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বছরের শেষের দিকে শীত থাকে, খুব সহজে ঘুম ভাঙতে চায় না। তখন আন্টি ডাকাডাকিতে ঘুম ভাঙে আমাদের। আমরা হালকা কিছু খেয়ে একদম ভর দুপুরবেলা কাছাকাছি একটু ঘুরতে বের হই। তখন প্রায় দুপুর 12টা 30 বাজে। একজন বন্ধু সাথে করে একটি ফুটবল নিয়ে গেছিল। সেরকম মাঠ পেলে বা সেভাবে সুযোগ হলে ফুটবল খেলবো, এই ভাবনা নিয়ে আমরা হাঁটতেছিলাম গ্রামের মেঠো পথ দিয়ে। দক্ষিণের বঙ্গোপসাগরের দিক থেকে ঠান্ডা বাতাস, চারদিকে অচেনা সুন্দর সুন্দর গাছপালা। পরিবেশটা বেশ সুন্দরই ছিল। অনেক দূর হাঁটার পর আমরা দেখলাম বিশাল বড় একটি জঙ্গল। এই জঙ্গলটি স্থানীয় লোকে মুখে বেলার বাগান নামে পরিচিত। এই বেলার বাগানের কিছু সুন্দর বৈশিষ্ট্য আছে। সেটা হলো এর ভিতরে নানা রকম ফলমূল, বিশেষ করে সুন্দর সুন্দর গাছ এবং নানান জাতের ফল এই বাগানে আছে। তবে অনেক বড় জঙ্গল হওয়ার কারণে সচরাচর কেউ ভেতরে প্রবেশ করে না। তখন আমরা 7-5 না ভেবে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। অনেক সুন্দর পরিবেশ, যেদিকে চোখ যায় সেখান থেকে চোখ ফেরানো যায় না।
এক পর্যায়ে আমার চোখ পড়ল জাম গাছের দিকে। গাছটির নিচে বড় বড় পাকা জাম পড়েছিল। আমি কয়েকটি খেলাম, খুব স্বাদ। আমার বন্ধুরা গাছের নিচে বসে ভালো ভালো জামগুলো আলাদা করছিল বাসায় নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ করেই আমি শিমুল গাছের নিচের দিকে তাকাই। আমি তাকিয়ে দেখি সাদা ধবধবে সুন্দর রূপসী একজন মেয়ে শিমুল গাছের ডালে বেলি ফুলের লতা থেকে ফুল ছিঁড়ছে। আমি খুব অবাক হয়ে যাই। এর কারণ হলো আশেপাশের ত্রিসীমানার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তাহলে মেয়েটি একা একা এই জঙ্গলে কিভাবে আসলো? ভয়ডর বলেও তো একটা কথা আছে। যখন একটু ভালোভাবে লক্ষ্য করলাম তখন আমি নিশ্চিত হলাম যে এই মেয়েটি সাধারণ কোনো মানুষের মতো না। শারীরিক গঠন ও আকৃতি তুলনামূলক কিছুটা বড়। তার পরনের যে পোশাকটা ছিল তার একটু বর্ণনা করি। মাকড়সার জাল দেখেছেন নিশ্চয়ই, ঠিক মাকড়সার জালের মতো তার পোশাকটি। তবে পোশাকটি অনেক সুন্দর। আসলে এই পোশাক আমি কখনো বাস্তবে দেখিনি। এভাবে মেয়েটিকে সর্বোচ্চ 1 মিনিট আমি দেখেছি আর এইসব কথা ভাবছি। যত সময় যাচ্ছে তত একটু একটু করে আমার ভয় বাড়ছিল। মেয়েটি একটা ফুল ছিঁড়ে আর কি যেন করে, ঠিক কিসের মধ্যে ফুলগুলো রাখছে তা আমি দেখিনি। তারপর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলি, মিজান ওইটা কি দেখ। তখন ওই মেয়েটি শব্দ পেয়ে আমার দিকে ঘুরে তাকায়। আমার চোখে চোখ পড়ে। এই দৃশ্য মাত্র 1 পলক আমি দেখেছি। তারপর আমি পিছনে আর না তাকিয়ে সোজা দৌড় দেই। এদিকে আমার বন্ধুরা জাম নিয়ে ব্যস্ত। ওরা আমার দৌড়ানি দেখে ভয় পেয়ে যে যার মতো জাম পকেটে ভরে পিছু পিছু দৌড় দেয়। আর আমাকে বলে, সাইফ হঠাৎ কি দেখলি আর কেনই বা এভাবে দৌড়াচ্ছিস? আমি শুধু বলেছি এখানে একটা জিনিস দেখেছি, এই জঙ্গলে আর থাকা যাবে না। তখন ওদের মধ্যে একজন বলে যে আমরাও বিষয়টা দেখব। কিন্তু আমি বললাম যে এখান থেকে আগে বের হই, পরে বলছি। এটা বলার পর সবাই মিলে জোরে জোরে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসি। কিছুটা দূরে একটি দোকান দেখতে পাই। আমরা হাঁপাতে হাঁপাতে ওই দোকানে যাই। কিছুটা স্বাভাবিক হওয়ার পর ওরা জিজ্ঞেস করে যে কি হয়েছে, সবকিছু খুলে বল। তখন আমি ওদের সাথে সবকিছু শেয়ার করলাম। কিন্তু এই ঘটনা শুধুমাত্র মিজান বিশ্বাস করলো, বাকিরা কেউ বিশ্বাস করেনি। আমার একজন বন্ধু বলল, বন জঙ্গলে প্রবেশ করেছি, হয়তো এমন দেখতেও পারিস। তো যাই হোক, যা দেখেছিস এগুলো কিছু না, সব ভুলে যা, কিছু হবে না। পরে দোয়া দরুদ পাঠ করে শরীরে ফু দিয়ে নিলাম। আমি বাসায় গিয়ে এই সব কথা কাউকে বলিনি। এরপর আমরা গোসল সেরে আসলাম। তখন হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটা কাঁপুনি দিয়ে উঠল। এজন্য আমি একটু শুয়ে পড়লাম। এর কিছুক্ষণ পর মিজান আমাকে দুপুরের খাবার খেতে ডাকে। এসেই দেখতে পায় আমার অবস্থা ভালো না, শরীরে জ্বর উঠেছে, প্রচণ্ড জ্বর। আমার এই অবস্থা দেখে আন্টি বেশ চিন্তিত হয়ে পড়েন। আন্টি মিজানকে বকাঝকা করেন। পরে বিকেলের দিকে আন্টি মিজানকে দিয়ে ওষুধ আনায়। সকালবেলা জ্বর কমে, কিন্তু মাথা ব্যথা আর শরীর ভার ছিল। দুপুরবেলা গোসল করার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাই আমি। এরপর ছুটিছাটা কাটিয়ে সুন্দরভাবে আমরা মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় এসে সকল বন্ধুরা মিলে আড্ডা দিলাম। কে কিভাবে ছুটি কাটালো একজন আরেকজনকে বললাম। আমি যে জিনিসটা দেখেছিলাম সেটা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু কেউ বিশ্বাস করে না, আবার কেউ হাসি ঠাট্টা করে। এভাবে কাটতে থাকে বহুদিন। নতুন বছরের শুরু হয়, সময়টা 2015। তখন কিছু কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করতে শুরু করি আমি। যখন 10 থেকে 15 পারা দেখে দেখে নাজেরা পড়ি, তখন আমি অনুভব করি হঠাৎ হঠাৎ আমার শরীর ভার হয়ে যায়। আবার কোনো কোনো রাতে একা হাঁটতে থাকা অবস্থায় কেউ আছে বা পিছনে, এমন কোনো অনুভব হয় আমার। এভাবে আরো 5-6 মাস কেটে যায়। এর মধ্যে কোনো ধরনের সমস্যা ফিল করিনি। বছরের মাঝামাঝি সময় হতে গরমের সিজন ছিল। তখন কেবলমাত্র ভালো মন্দ বুঝতে শিখেছি।
এমনই দিনে হঠাৎ দুইজন হাফেজ সাহেব আমাদের ইন্টারভিউ নেন এবং আমাদের হেফজোখানায় পাঠানো হয়। যথারীতি হাফেজ সাহেব হুজুর আমাদের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় হেফজোখানায় শিফট করেন। চতুর্থ তলায় মাদ্রাসার ছাদ। যখন প্রথম হেফজো শুরু করলাম তখন মুখস্থ করাটা অনেক কঠিন মনে করতাম। প্রতিদিন 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে একদিন লেগে যেত। কিন্তু 1 পৃষ্ঠা শোনালে হবে না, আরও বেশি মুখস্থ করে শোনাতে হবে। লিসেনার্সদের বোঝার সুবিধার কারণে হেফজোখানার সংক্ষিপ্ত কিছু নিয়মকানুন একটু বলি। প্রতিদিন রাত 3টার সময় উঠে সবক শোনাতে হয়। সারাদিন পরে যা মুখস্থ করেছি সেটা হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হয়। এটাকে সবক বলে। আবার পেছনে যত পৃষ্ঠা পড়েছি সব একত্রে প্রতিদিন সকাল 7টার আগে হাফেজ সাহেব হুজুরকে শোনাতে হয়। এটাকে বলে 7 সবক। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমানোর টাইম। এরপর নামাজ ও লাঞ্চের পর আবার ক্লাস শুরু। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম। তারপর আবার ভোর রাতে 3টায় উঠতে হতো। সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে এত পড়া বা পৃষ্ঠা মুখস্থ হতো না। সেজন্য সবাই শুয়ে পড়লেও আমরা নবীন কয়েকজন ছাত্র পড়াশোনা করতাম। আমরা বন্ধুরা মিলে মাদ্রাসার ছাদে আলোর ব্যবস্থা করলাম। যথারীতি সবাই ঘুমিয়ে পড়লে আমরা ছাদে গিয়ে পড়াশোনা করতাম। ছাদটা ছিল একদম খোলামেলা। একদিন রাতে আমরা ছাদে পড়ছি। অনেকক্ষণ পর একজন বলে আমার পড়া শেষ। কিছুক্ষণ পর আরেকজন বলে আমার এখন আর ভালো লাগছে না, আজকে আর পড়ব না। এরকম করতে করতে সবাই চলে যায়। যদিও আমাকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু আমার পড়া তখনও বাকি ছিল। পুরো ছাদটাই নির্জন, শুধু আমি একা একা পড়ছিলাম। হঠাৎ করে সুন্দর সুগন্ধির ঘ্রাণ আমার নাকে আসে। আমি নিচে তাকিয়ে পড়ছিলাম। ঘ্রাণ পেয়ে আমি মাথা উঁচু করে তাকিয়ে যা দেখলাম, আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই যে ভোলা মনপুরা দ্বীপের বেলার বাগানের যে মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটি আমার থেকে 3-4 হাত দূরে মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছে। সুন্দর ড্রেস পরা ছিল। মনে হচ্ছিল স্বাভাবিক মানুষের চেয়ে হাতের লোমগুলো বড় বড়, সাদা রঙের। আমি লক্ষ্য করলাম সাধারণ মানুষের তুলনায় তার আকৃতিটাও কিছুটা বড়। বড় বলতে চেহারা, স্বাস্থ্য, হাত পা ইত্যাদি। আবার সাধারণ মেয়েদের থেকে অনেক গোছগাছ এবং পরিপাটি ছিল, আর দেখতে ছিল অসম্ভব সুন্দর। এইরকম অদ্ভুত জিনিস দেখে আমি খুব ভয় পাই। অনেক জোরে চিৎকার করে বলছিলাম, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমার মুখ ঠোঁট ঠিকঠাক মতো ব্যবহার হচ্ছে, কিন্তু কথা বেরোচ্ছে না। এরপর মেয়েটি বলে, তেলাওয়াত বন্ধ করলে কেন? ভয় পেয়েছো? তুমি ভয় পেও না, শান্ত হও। তুমি মনে মনে যা ভাবছো আমি সেটা বুঝতে পারছি। তুমি ঠিকই ধরেছ, আমি মানুষ না। তুমি আমার রূপ দেখে ফেলেছিলে, সেজন্য আমি তোমার খোঁজ খবর নিয়েছিলাম। তুমি খুব ভালো মানুষ, এই জন্য আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোমার তিলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। সবসময় আড়াল থেকে তোমার খোঁজ খবর রাখতাম। এর কারণ হলো জঙ্গলে তুমি আমাকে দেখেছ। এরপর সেই কথা সবাইকে বলেও দিয়েছ, কারণ তখন তুমি ভালো মন্দ বুঝতে না। এই কারণেই আমি কখনো তোমাকে দেখা দেইনি। দেখা দিলে তুমি আবার সবাইকে বলে দিতে। সেই জন্য আমি নিজেকে আড়াল করে রাখতাম। আমি তোমার কাছে কোরআন শিখতে চাই। মাঝে মাঝে সময় পেলে তোমার কাছে এসে তিলাওয়াত শুনবো। তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। আরেকটি কথা, এই ব্যাপারটা কখনো কাউকে বলবে না। এইটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। এরপর আমি একটু স্বস্তি পাই। এতক্ষণ অতিরিক্ত ভয় করছিল, তবে এখনো ভয় পাচ্ছিলাম, কারণ যদি আমাকে ছাদ থেকে ফেলে দেয় কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ নেই। একটা অদ্ভুত ব্যাপার আমি উপলব্ধি করি। আমি যে উঠে চলে যাব তা পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই উঠতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করেই আমাদের হাফেজ সাহেব হুজুর ছাদে চলে আসেন। হয়তোবা মোবাইলের নেটওয়ার্কের সুবিধার জন্য তিনি ছাদে এসেছিলেন। এরকম কিছু একটা হবে। এখন যেটা ঘটছে সেটা হলো, হুজুর চলে আসাতে আমার মনে হলো শরীরটা হালকা হয়ে যায়। হুজুর আমাকে এসে বলেন,
এত রাতে তুমি একা একা পড়ছো কেন? এখনই নিচে যাও, ঘুমিয়ে পড়ো। আমি বললাম, হুজুর আমার পড়া হয়নি, এই জন্য পড়ছি। হুজুর বললেন, সমস্যা নেই, যাও গিয়ে ঘুমাও। এখন কথা হচ্ছে, পরীটা আমাকে বসিয়ে রেখেছে এটা তো আমি বলতে পারছি না, কারণ একটু আগেই আমাকে এসব কথা কাউকে বলতে নিষেধ করেছে। আর হুজুর পরী দেখতেও পাচ্ছেন না। তখন আমি কোরআন শরীফ বন্ধ করে খুব ভালোভাবে দাঁড়াতে সক্ষম হই। হয়তো হুজুর সামনে ছিল, এই জন্য দাঁড়াতে পারছিলাম। আমার গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। ছাদে আমার সাথে যা ঘটেছে এই বিষয়ে ভাবতে ভাবতে কেবলমাত্র ঘুমিয়ে পড়েছি, এমন সময় হঠাৎ করে ওই পরীটা এসে আমার পাশে বসে। সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমিও নামাজ পড়ি, রোজা রাখি, তোমার তিলাওয়াত আমার ভালো লেগেছে, আমাকেও তিলাওয়াত শেখাও। তখন আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তার কোনো কথার জবাবও দিতে পারছিলাম না। অবাক দৃষ্টিতে আমি শুধু ওর কথা শুনে যাচ্ছিলাম। একটা ব্যাপার খেয়াল করলাম, সেটা হলো পরীটা আরবি স্টাইলে কথা বলে। কথা বাংলাতেই বলতো, কিন্তু কথার মধ্যে উর্দু বা আরবি কথা বলার মতো একটা টান ছিল। যতটুকু বাংলায় বলতো সেটা আমি বুঝতাম। সম্ভবত মনে হয় সে উর্দু বলতে পারে। এমনভাবে কথা বলতো যে মাঝে মাঝে বাংলাও বুঝতাম না। এর কিছুক্ষণ পর আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি। এরপর থেকে প্রায় প্রতিদিন রাতে ছাদের সুযোগ মিললেই ওই পরীর আগমন ঘটত। একইভাবে আমাদের কথা হতো। ও মনোযোগ দিয়ে আমার তেলাওয়াত শুনতো, আমিও সুর দিয়ে তেলাওয়াত করতাম। মাঝে মাঝে আমি বলতাম, আজ আর পড়তে ইচ্ছে করছে না, আগামীকাল পড়ব। ও বলতো, না আর একটু শোনাও। আমি পড়ে দেখছি, এটা যেমন ভালো লাগতো তেমনি ভয় করত। আমার খুব ইচ্ছে করত পরীর ব্যাপারটা বন্ধুদের সাথে বলতে, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না, কারণ সে আমাকে বলতে নিষেধ করেছিল। এভাবে কেটে যায় 6 মাস। 2015 সালের শেষের দিকের ঘটনা। তখন শীত শুরু হয়েছে। এক রাতে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম, এমন সময় ওই পরীটা আসে। তারপর পরীর সাথে অনেক কথা হয়। কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আপনার বাড়ি কোথায়? ওই পরী বলে, মৃত সাগরের নিচে। আমি তখন কৌতূহল নিয়ে বললাম, সাগরের নিচে কি কেউ থাকতে পারে নাকি? সে বলে, সাগরের তলদেশে আমাদের ঘরবাড়ি আছে, সেখানে আমাদের শ্রেণীর অনেক জিন বসবাস করে, ওটাই আমাদের সমাজ। এরপর আমি বললাম, সেটা আবার কোথায়? পরী বলল, অনেক দূরে, তুমি চিনবে না। তখন আমি তাকে জিজ্ঞেস করি, বেলার বাগানে কি জন্য এসেছিলেন? সে বলল, বাড়িতে অনুষ্ঠান ছিল, সেজন্য ফুল তুলতে এসেছিলাম। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, তা হলো আমাদের কথা কিন্তু কেউ শুনতে পারছে না। ওরটা আমি শুনছি, আমারটাও ও শুনছে। আমার মাথার কাছে ছাত্ররা আছে যারা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। ওরা কিছু শুনতে পেলে অবশ্যই জেগে উঠত এবং জিজ্ঞেস করত আমি কার সাথে কথা বলছি।